রাস্তার যে অবস্থা যে খুবই কষ্ট হচ্ছে। রাত 10টা বাজে রওনা দিছি আর আজকে এখন এই পর্যন্ত। ঈদযাত্রা শেষ দিনেও পিছু ছাড়েনি যানজট ভোগান্তি, মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি, ঘাটে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাট জমজমাট, রাজধানীতে ক্রেতা সংকটে দুশ্চিন্তায় ব্যাপারীরা, দাম পড়ে যাওয়ার শঙ্কা। আগে তো দাম চাচ্ছি 11 লক্ষ টাকা, এখন দাম এই 8 লাখ 9 লাখ টাকা দাম চাচ্ছি। এখন 4 লক্ষ 4.5 লক্ষ টাকা দাম বলছে। এখন নিহত হলো 5-এর উপরে যাওয়া পারি, 5-এর নিচে বেচতাম না। ঈদ আনন্দে করোনা সতর্কতা মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর। সৌদি আরব সহ বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। ঈদ সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় ভেজাল মশলার ছড়াছড়ি, অসাধু ব্যবসায়ীরা মিশিয়ে দিচ্ছে তুষ, গুঁড়া, কাপড়ের রং। কারো কারো লিভারে যদি সেটা স্যুট না করে, লিভার যদি অ্যাবজর্পশন না করতে পারে, তাহলে হয়তো বা তার অনেক ধরনের রোগ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। আতঙ্ক কাটছে না আদাবরের 17 এর বাড়িওয়ালাদের। জামিনে বেরিয়ে প্রাণনাশের হুমকি দিচ্ছে ইয়াসিন মোল্লা গং। আসলে সবসময় আতঙ্কে থাকি। প্রশাসন কিভাবে ঠেকান অসুবিধা নেই, আমরা যেভাবে হোক দখল করব। ধরে নিয়ে যাবে, মারি ফেলবে, নানানভাবে হুমকি ধামকি দিচ্ছে। হোয়াইট ওয়াশের লক্ষ্যে শেষ ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। কিছুক্ষণের মধ্যেই টস, টাইগার একাদশে পরিবর্তনের সম্ভাবনা। দেখছিলেন শিরোনামগুলো, এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, আপনাদেরকে শুরুতেই মনে করাতে চাই, করোনায় নিরাপদ থাকা জরুরি। সেজন্য সবাই যেখানেই থাকুন না কেন কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। পুরো খবরে যাচ্ছি। প্রিয়জনের সাথে ঈদ করতে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন অনেকে, তবে পথে পথে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। গতকালের মতো আজও ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অব্যাহত আছে দীর্ঘ যানজট। এই চাপ পড়েছে রাজধানীর বিভিন্ন সড়কেও। কুড়িল বিশ্বরোড থেকে গাজীপুরের চৌরাস্তা পর্যন্ত দীর্ঘ যানজট রয়েছে, যার প্রভাব পড়েছে প্রগতি সরণি সহ অনেক সড়কে। এদিকে উত্তরবঙ্গগামী যাত্রীদের ভোগান্তি শুরু সাভারের আমিনবাজার থেকে। নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত যানজটের মাত্রা আরও বেশি। এই পথটুকু পাড়ি দিতে লাগছে দীর্ঘ সময়। চন্দ্রা পার হলেও দুর্ভোগ পিছু ছাড়ছে না উত্তরবঙ্গগামী যাত্রীদের। টাঙ্গাইলের সল্লা থেকে পুংলি পর্যন্ত 10 কিলোমিটার এলাকায় থেমে থেমে চলছে গাড়ি। গাড়ি তো এখনো পাইনি, টিকিটের কাউন্টারে এখনো গাড়ি আসে নাই। অনেকক্ষণ ধরে বসে আছি, 4-5 ঘন্টা হয়ে গেছে। যে খুবই কষ্ট হচ্ছে এবং এত গরম যে মানে অসহ্য লাগতেছে। এদিকে দেশের প্রধান দুই ফেরিঘাট পাটুরিয়া দৌলতদিয়া ও শিমুলিয়া কাঁঠালবাড়িতে গতকালের তুলনায় যানবাহনের চাপ বেশ বেড়েছে। পাটুরিয়া ও শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে দক্ষিণাঞ্চলগামী শত শত যান। ঘাটে দীর্ঘ সময় আটকে থাকায় ভোগান্তিতে পড়েছেন মানুষ। যাত্রী চাপ বেড়েছে লঞ্চে। অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের কথা থাকলেও তা মানাই হচ্ছে না। দর্শক, ঈদে যান চলাচলের খবর সরাসরি জানাবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই সাভারের বাইপালে যাচ্ছি, আমাদের সহকর্মী মাহফুজুর রহমান নিপু আছেন। নিপু, আজ সকাল থেকে এই মহাসড়কে যানজট, এখন পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর এত দীর্ঘ সময় কেন যানজট পড়তে হচ্ছে মানুষকে? তৌহিদ, আসলে সকাল থেকে যেমনটি জানাচ্ছিলাম এখনো কিন্তু ঠিক তেমনই রয়েছে। যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সাভারের যে অংশটুকু রয়েছে সেখানে কিন্তু এমন দীর্ঘ সারি চলতেই আছে। সকাল থেকে কিন্তু ঠিক একইভাবে সকালে কিছুটা সময় স্থির হয়ে দাঁড়িয়েছিল, এখন কিন্তু গাড়ি ধীরগতি রয়েছে এবং এই যানবাহনের যে দীর্ঘ সারি এটি কিন্তু নবীনগর থেকে একেবারে চন্দ্রা পর্যন্ত কিন্তু ঠিক একই চিত্র। যদি বলতে চাই যে পুলিশের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে তারা কিন্তু একটা বিষয়কে দায়ী করছে, দীর্ঘ সময় ধরে কেন যানজট। তারা বলছেন যে একসাথে গাজীপুর
শিল্পাঞ্চল এবং আশুলিয়া শিল্পাঞ্চল, সবগুলো শিল্পাঞ্চল একত্রে ছুটি দেওয়ার কারণে কিন্তু গাজীপুর থেকে চন্দ্রা পর্যন্ত যে যানবাহনগুলো আসছে এবং নবীনগর থেকে যে যানবাহনগুলো যাচ্ছে সবগুলো কিন্তু একত্রভাবে যেতে হচ্ছে, যার কারণে সেখানে দীর্ঘ একটা সময় কেটে যায়। আর তার জন্যই কিন্তু চন্দ্রা থেকে গাড়িগুলো টানতে পারছে না, এই জন্যই কিন্তু এই যানজটের মূল কারণ তারা বলছেন। এছাড়াও বেশ কয়েকটি জায়গায় যানবাহন বিকল হয়েছে, এই বিকলতার কারণেও কিন্তু বেশ কিছু যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। তৌহিদ, একটি বিষয় যেটি এখন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে এখানে কিন্তু একেবারে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে কিন্তু আমরা দেখেছি ভিজে ভিজে এক দুর্ভোগের শেষ নেই। একেবারে ট্রাকের ছাদে করে যারা গিয়েছিল তাদেরকে দেখেছি আমরা, শিশু থেকে বৃদ্ধ সবাই কিন্তু একত্রেই ছিল, ভিজে তাদের গন্তব্যে যেতে হচ্ছে। এখন শুরু হয়েছে আবার রোদ, গরম, এই কারণে কিন্তু তাদের ভিতরে একটা আরো বাড়তি ভোগান্তি সৃষ্টি হয়েছে। তো সবকিছু মিলিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করছেন যাতে নির্বিঘ্নে যাত্রীদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। এরই মধ্যে কিন্তু তাদের তৎপরতা আরো বাড়িয়েছে বলে আমাদেরকে ট্রাফিক বিভাগ থেকে জানিয়েছে। তৌহিদ। নিপু, ধন্যবাদ আপনাকে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পরিস্থিতি সরাসরি জানবো। গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন হোসাইন আলী বাবু। বাবু, গাজীপুরে যেই যানজট আপনি দেখতে পাচ্ছেন, এখন কি পরিস্থিতি সেটি জানতে চাই। এর প্রভাব তো রাজধানী পর্যন্ত চলে এসেছে। তহিদ, আপনি যেমনটা বলছিলেন, আসলে আবদুল্লাহপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত কিন্তু একটা যানজট রয়ে আছে এখনো পর্যন্ত। আর এছাড়া কিন্তু গাজীপুর থেকে কিন্তু ময়মনসিংহ পর্যন্ত বিভিন্ন জায়গায় ছোট ছোট কিছু যানজট রয়েছে। মাস্টারবাড়ি, রাজেন্দ্রপুর, হোতাপাড়া, মাওনা, জয়নাবাজার, এইসব এলাকায় কিন্তু ছোট ছোট কিছু যানজট রয়েছে। এছাড়া কিন্তু বড় ধরনের কোনো যানজট নেই। সবচেয়ে বেশি যানজট হচ্ছে আবদুল্লাহপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত। সেই এলাকায় কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর সিটি কর্পোরেশনের যে জাহাঙ্গীর আলম তার যে কমিটি পুলিশ, সেই কমিটি পুলিশগুলো কাজ করছে। ইতিমধ্যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যারা বাড়ি যাবে নারীর টানে সেই শ্রমিকরা কিন্তু রাস্তায় আসছে, সেখানে কিন্তু তারা গাড়ির জন্য অপেক্ষা করছে। আসলে যে পরিমাণ যাত্রী এখানে রয়েছে সেই পরিমাণ গাড়ি কিন্তু তারা পাচ্ছে না। এখানে কিন্তু কিছুটা ভোগান্তি তাদের রয়েছে। সকাল থেকে কিন্তু গাজীপুরে মুষলধারে হারে বৃষ্টি পড়ছিল, সেই কারণে কিন্তু অনেক নারীরা কিন্তু বাড়িতে যেতে অনেকটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যান চলাচলের সর্বশেষ খবর। বাবু, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর খবরও জানতে চাই। গাবতলীতে আছেন সহকর্মী রিমন রহমান। রিমন, শেষ মুহূর্তে রাজধানী ছেড়ে যাওয়া মানুষের চাপ কেমন দেখতে পাচ্ছেন? তহিদ, সকাল থেকে কিন্তু চাপ তৈরি হয়েছে এবং এখন কিন্তু আরও তীব্র হচ্ছে, কারণ আপনার পিছনে দেখতে পাবেন যে মানুষ কিন্তু গাবতলী থেকে কিন্তু 1.5 থেকে 2 কিলোমিটারের যানজট তৈরি হয়েছে রাস্তায়, এবং গাড়ি যাচ্ছে খুব ধীরে ধীরে আস্তে আস্তে এই জায়গায় পার হচ্ছে। তবে মানুষ কিন্তু পায়ে হেঁটে, অর্থাৎ শ্যামলী অথবা তার কিছুটা আগ থেকে নেমে মানুষ পায়ে হেঁটে আসছে এবং তারা বাড়ি যেতে চায়, এবং যে কোনো মূল্যে তাদের যাবার ব্যাপারে কিন্তু তারা বলছেন যে আসলে যেতেই হবে বাড়িতে। আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই কিন্তু এই গাবতলীতে যানজট তৈরি হয়েছে, এবং ব্যক্তিগত গাড়ির পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন রুটের বাস রয়েছে। যে বাসগুলো ঢাকা শহরে বিভিন্ন রুটে চলাচল করতো, সেই বাসগুলো কিন্তু দেখা যাচ্ছে যে মানিকগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলে যাতায়াত করছে, এবং পাটুরিয়া ঘাট সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গাতেও কিন্তু এই বাসগুলো যাচ্ছে। এখানে যাত্রীদের দুর্ভোগ চরমে, বলা যায়। মানুষ কিন্তু এখানে যে কোনো মূল্যে যাচ্ছে, এবং যে ভাড়া রয়েছে সেই নির্দিষ্ট পরিমাণ ভাড়ার থেকেও বেশি ভাড়া নেওয়া হচ্ছে। মানুষ অভিযোগ করছে বিভিন্নভাবে, এখানে বিভিন্নভাবে ম্যাজিস্ট্রেট রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানে তারা কিন্তু তাদের কাছে অভিযোগ করার ফলে কিন্তু কোনো ক্ষেত্রে তারা পরিত্রাণ পাচ্ছে, কোনো থেকে শাস্তি হচ্ছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বেশি ভাড়াতে যেতে হচ্ছে। যে ভাড়া 200 টাকা, সেই ভাড়া কিন্তু এখন 500 থেকে 600 টাকা দিতে হচ্ছে। পাশাপাশি যে রুটের ভাড়া ছিল 500 টাকা, সেটা কিন্তু 800 থেকে 900 টাকা দিতে হচ্ছে। স্বাস্থ্যবিধির কথা যদি বলি আপনাকে, স্বাস্থ্যবিধি কিন্তু কোনোভাবেই পরিপালন হচ্ছে না। মানুষ কিন্তু যে কোনো মূল্যে বাসের মধ্যে কিন্তু 2 সিটে 1 সিটে বসার কথা কিন্তু সেখানে বসা হচ্ছে না, 2 সিটে বসা হচ্ছে। যার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে যতই বেলা গড়াচ্ছে ততই কিন্তু ক্রমান্বয়ে চাপ বাড়ছে এই গাবতলী বাস টার্মিনালে। ধন্যবাদ আপনাকে রিমন। রাজধানীর পশুরহাটে ঈদের আগের দিনে ক্রেতা সংকট, ভয়াবহ ক্ষতির শঙ্কা করছেন বিক্রেতারা। এই মুহূর্তে আফতাবনগরে আছেন আমাদের সহকর্মী ভাস্কর বাধুরী, তার কাছে সরাসরি যেতে চাই। ভাস্কর, গতকাল যখন সন্ধ্যার পরে বৃষ্টি হলো, এরপর থেকেই দাম কমে যাচ্ছে, বিক্রেতারা বলছেন ক্রেতা কমে গেছে, এই ধরনের কথা বারবার শোনা যাচ্ছিল। এখন কি সেই পরিস্থিতি কিন্তু সেটা বদলাচ্ছে বলে মনে হয়?
তৌহিদ, গত 2 ঘন্টা ধরে রাজধানী আকাশ কিন্তু অনেকটাই পরিষ্কার এবং বৃষ্টি একেবারেই নেই, তার বিপরীতে রোদ উঠেছে। এবং গত রাত থেকে আজ দুপুর পর্যন্ত হাটের যে পরিস্থিতি, সেই হিসেবে কিন্তু তৌহিদ বলা যায় যে শেষ মুহূর্ত পর্যন্ত মনে হয় মাঝারি এবং ছোট আকারের গরু পাইকার যারা, তারাই একমাত্র বিজয়ী বেশে হয়তো বা বাড়ি ফিরতে যাচ্ছেন। কারণ গত আমরা 4 দিনের যে হাট, সে হাটের একটি পরিস্থিতি দেখতে পাচ্ছি যে বড় গরু আজ যে সকাল থেকে কিন্তু বিশাল মূল্য ছাড় দিয়েও কিন্তু পাইকারে বিক্রি করতে পারছেন না। যে গরুর দাম আমরা গতকাল পর্যন্ত শুনেছিলাম 12 থেকে 14 লাখ টাকা পর্যন্ত, সেটি এসে আজকে 3 থেকে 4 লাখ টাকা দাম উঠছে না। কিন্তু তার বিপরীতে আপনি ক্যামেরার মাধ্যমে যে মাঝারি গরুগুলো যে দেখতে পাচ্ছেন, সেগুলো গতকাল পর্যন্ত পাইকাররা দাম চেয়েছিলেন 1,40,000 থেকে 1,50,000 টাকা পর্যন্ত, কিন্তু আজকে কোনো ক্রেতা যদি সেগুলো 90 থেকে 1 লাখ টাকা পর্যন্ত দাম বলছে, তারা কিন্তু তা ছেড়ে দিচ্ছেন। এবং সেই হিসেবে গরুর দামে কিন্তু বলা যায় যে মূলত মাঝারি এবং ছোট আকারের গরু যে সকল পাইকাররা রয়েছেন, তারা কিছুটা স্বাচ্ছন্দ্যেই কিন্তু ব্যবসা করতে পারছেন। আমরা যদি পাইকারদের সাথে কথা বলি, তাদের কাছ থেকে একটা স্পষ্ট দৃশ্যটি তুলে ধরে বুঝতে পারবো। আপনি মোট কয়টি গরু এনেছিলেন? আমি মোট 13টা গরু এনেছিলাম পাবনা থেকে। আমি 7টা গরু বিক্রি করেছি, আর বাকি গরুগুলো এখন মোটামুটি বাজার যে পরিস্থিতি অবস্থা দাঁড়াইছে, তাতে আর বিক্রি করা যাবে না। এখন ফেরত নিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি আমাদের। কেন মনে হচ্ছে বিক্রি করতে হবে? বাজার যে গরু প্রতি একটা গরু প্রতি অর্থাৎ আমাদের কাছে 20-25 হাজার টাকা ডিমান্ড দিতে হচ্ছে। এই জন্য এই গরুটা গতকাল আমি দাম চাইছি 1,70,000 থেকে 75 পর্যন্ত। আজকে সেই গরুটার দাম চাচ্ছি আমি 41 বা 35। এখন তারা বলছে 1,90,000 এরকম বলছে, আর গতকাল তারা বলছে 40-45। গরুগুলো যদি বিক্রি না হয় তাহলে গরুগুলো বিক্রি না হলে এখন হয়তো আমাদের দেশে নিয়ে ফেরত নিয়ে যেতে হবে। শুনছিলেন যে মাঝারি এবং ছোট গরু যে সকল বিক্রেতারা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে যদি গরু তারা বিক্রি করতে না পারেন, তাহলে কিন্তু এই গরুগুলো তারা আবার ফেরত নিয়ে যাবেন। এবং তাদের সঙ্গে আমি এর আগে যখন কথা বলেছিলাম, তারা কিন্তু বলছেন যে এই গরুগুলো ফেরত নিয়ে তারা কোনো বড় খামারের কাছে বিক্রি করে দেবেন, এমন তাদের পরিকল্পনা রয়েছে। তবে আরেকটি বিষয় বিশেষভাবে উল্লেখ করতে চাচ্ছি, বড় আকারের যে সকল গরুগুলো রয়েছে এই আফতাবনগর হাটে, তার 80% কিন্তু এখনও অবিকৃত অবস্থায় রয়েছে। শুধুমাত্র দামের ব্যবধান কমে এসেছে তা নয়, ব্যাপারে কিন্তু এখন বিভিন্ন ধরনের অফারের মাধ্যমে কিন্তু গরুগুলো বিক্রি করতে চাচ্ছে, তাও কিন্তু তাদের সেই গরুগুলো বিক্রি হচ্ছে না। তৌহিদ, ধন্যবাদ আপনাকে ভাস্কর। গত 2 বছর ধরে কিন্তু বড় গরু খুব বেশি বিক্রি হচ্ছে না, এবং যে বৃষ্টির কথা আমরা বলছিলাম গত রাতের, এই মধ্যরাতে যে টানা বৃষ্টি হলো, তাতে রাজধানীর হাটগুলোতে কিন্তু ভোগান্তি বেড়েছে। বড় সাইজের গরুর ক্রেতা কম, যেটি আমাদের সহকর্মী বলছিলেন। চাহিদা বেশি মাঝারি সাইজের। দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতার চিরায়ত পাল্টাপাল্টি অভিযোগ তো আছেই, কিন্তু পশুর দাম ক্রমশ কমছে। রাত তখন 1টা, হাসিল ঘরের সামনে ব্যস্ততা, বাড়ি ফেরার তোড়জোড়। এই চিত্র রাজধানীর ভাটারা থানার সাইদনগরের কোরবানির পশুর হাটে। বৃষ্টিতে ভিজে পছন্দের গরু কিনে ক্রেতা ছুটছেন বাড়িতে। গভীর রাতে বৃষ্টিতে ভিজে শিশুরাও সামিল হয়েছে অগ্রিম ঈদ আনন্দে। 3য় শ্রেণীর আম্মার পছন্দের গরু কিনতে দেরি হওয়ায় বিরক্ত। তবে 5ম শ্রেণীর ছাত্র রিসাতের গরু কেনার টেনশন শেষ। সকাল থেকে ঘুরার পর কিনছি, ভালো লাগতেছে অনেক। বললাম না, আমি হচ্ছে গরু কিনতে পারতেছি না। যেটা পছন্দ হয় ওইটা হচ্ছে দামে, না আবার যেটা পছন্দ হয় না ওইটা আবার দামে। কিশোরগঞ্জ থেকে জালাল ব্যাপারী নিয়ে এসেছেন সিনবাদকে, চাইছেন 12 লাখ টাকা। রোববার 8.5 লাখ টাকা দাম উঠলেও বিক্রি করেননি তিনি। এখন দাম না পেয়ে টেনশনে জালাল। একই অবস্থা সুলতান, মেসির মতো বড় বড় গরুগুলোর মালিকদেরও। অন্য বছর তো ভালোই বেচা যায়, কিন্তু এবার একদম পরিস্থিতি খারাপ বড় গরু। এখন আমি 8 হইলে বিক্রি করে ফেলাম। কালকে বিক্রি করলেন না কেন? কালকে মনে হচ্ছে বাজার আরো উঠবে। এটা কিনা হলো 1,07,000, তারপর খরচা আছে 3, 1,10,000, দাম করে 80-70। আমার যেই দাম কয় এই দাম আমার গরুর খরচা টাকা হয় না। এভাবে চললে আমরা তো চলতে পারবো না, আমরা ব্যবসা করতে ছেড়ে দেওয়া লাগবো। মাঝারি ও ছোট গরুর দিকে ক্রেতার ঝোঁক বেশি। গত 2 দিন কাঙ্ক্ষিত লাভের আশায় থাকা বিক্রেতারা শেষ মুহূর্তে এসে টেনশনে, আর ক্রেতাদের টার্গেট কম দামে পছন্দের গরু কেনা। অল্পতে মিলতেছে না, ওরা দেখা যাচ্ছে যে কে না দেওয়ার মতো বসে আছে। এখন আবার হঠাৎ করে ধরে রেখেছে, দাম একটু বেশি মনে হচ্ছে আর কি। তবে হাটে আসা ছাগলের কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না ছাগল মালিকেরা।
60টা খাসি নিয়েছি, ছাগল প্রতি 2000-3000 টাকা লসই যাচ্ছে। পাবলিকে যেটা আমরা 16,000 টাকা দেশ থেকে কিনে আইছি, ওটা মানুষ দাম করতেছে 7 থেকে 8,000 টাকা। তবে কাঙ্ক্ষিত লাভ পেয়ে গরু বেচে বাড়ির পথে রওনা হয়েছেন অনেক ব্যাপারী। যেমনটা কুষ্টিয়ার ইদ্রিস আলীর মতো এই ব্যাপারীরা ট্রাকে চেপে বসেছেন বাড়ির গন্তব্যে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে লাভ ভালো হয়েছে, আর আল্লাহ ভালো গেলে আবার ফিরে আগামীবার আসবো। গরু বেচলাম, গরু দাম হয়নি কোনো রকম, মানে সেই যান বাসে বাড়ি যাচ্ছি। হাট সংশ্লিষ্টরা বলছেন চাহিদার তুলনায় গরু বেশি, শেষ মুহূর্তে লোকসানের শঙ্কায় ব্যাপারীরা। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দেশবাসী ও প্রবাসের সকলকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। করোনা সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন প্রধানমন্ত্রী। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানাই সকলকে। প্রবাসী ভাই বোনদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। গত 1 বছরের বেশি সময় ধরে আমরা করোনা ভাইরাসের মহামারীর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি, আর এই লড়াইয়ে আমরা অনেক আপনজনদের হারিয়েছি। আজকে তাদের স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তবে এই লড়াইয়ে আমাদেরকে জিততেই হবে এবং আমরা জিতব ইনশাল্লাহ। আসুন কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুর, শরীয়তপুর, চাঁদপুর সহ কয়েকটি জেলায় আজ ঈদ উল আজহা উদযাপন হয়েছে। সকালে দিনাজপুর শহরের চারুবাবুর মোড়ে একটি কমিউনিটি সেন্টারে ঈদের নামাজ আদায় করেন 2 শতাধিক মানুষ। এছাড়া জেলার চিরির বন্দর, বিরল, কাহারোল ও বিরামপুরে ঈদের নামাজ আদায় করেছেন অনেকে। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। শরীয়তপুরের সুরেশ্বর দরবার শরীফে 2টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ আদায় করেন সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা। এছাড়া সৌদি আরবের সাথে মিল রেখে চাঁদপুরের প্রায় অর্ধশত গ্রামে ঈদ উল আজহা আজই উদযাপিত হচ্ছে। আতঙ্ক যেন কাটছে না আদাবরের 17 নম্বর রোডের 10 বাড়িওয়ালার। বাড়ি ও জমি হারানোর শঙ্কার সাথে এবার যুক্ত হয়েছে প্রাণনাশের হুমকি। ভুক্তভোগীদের অভিযোগ, জামিনে বেরিয়ে নানাভাবে হুমকি দিচ্ছেন থানা আওয়ামী লীগের সহসভাপতি ইয়াসিন মোল্লা ও তার সহযোগী সাইদ। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবারগুলো। বিস্তারিত নাজমুল সাইদের রিপোর্টে। বাড়ি দখল, হুমকি ও ভাড়াটিয়াদের মারধরের মামলায় গ্রেপ্তার হন আদাবর থানা আওয়ামী লীগের সহসভাপতি ইয়াসিন মোল্লা। পরে বেরিয়ে আসেন জামিনে। ভুক্তভোগীদের অভিযোগ, ইয়াসিন মোল্লা ও তার সহযোগী সাইদ বের হবার পর নানাভাবে হুমকি ধামকি দিচ্ছেন। এই বাড়ি একটাও থাকবে না, এবারে একটাও রাখবে না। এখন আমরা অ্যাকচুয়ালি সবসময় আতঙ্কে থাকি। আমাদের বাচ্চা কাচ্চারা স্কুলে যায়, কলেজে যায়, হ্যাঁ, এখন ঘর থেকে বের হতে পারছে না। ধরে নিয়ে যাবে, মারে ফেলবে, নানানভাবে হুমকি ধামকি দিচ্ছে। আমাদের বাড়িও দখল করবে। হ্যাঁ, কয় কি আপনারা মানে প্রশাসন কিভাবে ঠেকান, অসুবিধা নেই, আমরা যেভাবে হোক দখল করব। হঠাৎ আচমকা একটা স্থায়ী বাড়িতে এসে আপনি পোলাপান মাস্তান নিয়ে এসে আপনি দখল করবেন এবং নানান ধরনের কঠিন কথা বলবেন, এই বাড়ি দখল করব, এই বাড়ি দখল করব। এটা কি মগের মুলক? এটা ভুক্তভোগী শাহাবুদ্দিন মিয়ার পরিবারের অভিযোগ, 1 জুলাই রাতে ইয়াসিন মোল্লার লোকজন তাদের বাড়ি দখল করে। সংবাদ প্রচারের পর বাড়ি উদ্ধার হয়, কিন্তু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেটি হেফাজতে রেখেছে পুলিশ। ভাড়াটিয়াদের বেশিরভাগই নিম্ন আয়ের। ইয়াসিন মোল্লা ও তার লোকজন ঘর ছাড়তে বাধ্য করলে মহা বিপদে পড়েন তারা। আমরা এবারে 5 বছর ভাড়া ছিলাম, তারপরে আমরা 1 তারিখে রাত্রে জোর করে নামাই দিচ্ছে, আমরা চলে গেছি। সমস্ত ভাড়াটিয়া নেমে গেছে, এখন আমি আর কিভাবে থাকি? আমার একটা ছোট ভাই আছে, আমরা 2 রুম নিয়ে থাকতাম। 1 সেকেন্ড আর থাকতে না, তাড়াতাড়ি বাইরে। বাসা পাই কই, মাল সাবানে নিয়ে যাই কই, বউ ছেলেমেয়ের নিয়ে রাস্তায় রইছিলাম। আমার রুম খুঁজে তো যাইতে হবে, তখন এই কথা বলছি, আমার মুখের দ্বারা 2টা থাবুত নিয়ে গেছে, আমার থাবুর মারবো। আমরা এই জিনিসপত্র নিয়ে কই যাবো, যাইতে হইব, তোমাকে কোনো করার কিছু নেই। ইয়াসিন মোল্লার বাড়ি, কোনের লোকজন, এই লোকজন দেখে মনে করে যে একটু ভয় পাইছি আমরা। জীবননাশের হুমকির বিষয়ে থানায় মৌখিক অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
আতঙ্ক সৃষ্টি করলে সেটা যদি মামলা নেওয়ার মতো ঘটনায় আমরা মামলা নেব, আর ভয়ভীতি হুমকি বা কোন রকম কাহিনী করে সেজন্য জিডির ঘটনা হয় আমরা জিডি নেব এবং সেটা আইনগতভাবে আমরা যেটা প্রসিডিউর হয় সেটা করব। তবে বরাবরের মতো সব অভিযোগ অস্বীকার করেন ইয়াসিন মোল্লা। এটা হয়তো বা কেউ আপনার ভুল তথ্য দিছে, অন্যায় কাজ করি নাই, অন্যায় দিকটা আমি যাইও নাই। নাজমুল সাইদ, যমুনা নিউজ, ঢাকা। করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গেল 24 ঘন্টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বিভিন্ন জেলায় মারা গেছেন 140 জন। এর মধ্যে খুলনা বিভাগেই মারা গেছেন 44 জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে প্রাণ গেছে 22 জনের, রাজশাহী মেডিকেলে আরও 20 জনের প্রাণ গেছে। চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ 15 জন মারা গেছেন করোনায়। বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন 13 জন। সিলেট বিভাগে 11 জন, এছাড়া টাঙ্গাইলে 7, বরগুনায় 4 ও ঠাকুরগাঁওয়ে 4 জনের মৃত্যু হয়েছে। এদিকে হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। অনেকেই আসছেন শ্বাসকষ্ট নিয়ে, অনেকে আবার আসছেন টেস্ট করাতে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে আজ। করোনা মহামারীর কারণে এবছর দেশে দেশে পবিত্র ঈদুল আজহার উদযাপন হচ্ছে বেশ সাদামাটাভাবে। ঈদগার পাশাপাশি দূরত্ব মেনে মসজিদেই নামাজ আদায় করেছেন মুসল্লিরা। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় জাকার্তার আল আজহার মসজিদে অনুষ্ঠিত হয় প্রধান জামাত। মালয়েশিয়াতে হয়েছে ঈদের জামাত। এবারও ছোঁয়াচে ভাইরাসের সংস্পর্শ এড়াতে ছিল না ভেদাভেদ ভুলে কোলাকুলির আন্তরিকতা। নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ইউরোপ আর আফ্রিকায় দেশগুলোতে আজ ঈদ উদযাপিত হয়েছে। এখানে অনেক রেস্ট্রিকশন, এখানে আসলে আমরা দেশের মতো হাত মিলাতে পারছি না, বুকে বুক লাগাতে পারছি না। এটাই হচ্ছে প্রবাসের ঈদ। দীর্ঘ প্রবাস জীবনে আমরা পরিবার ছেড়ে সবাই ঈদ করতেছি, আলহামদুলিল্লাহ। আমরা বন্ধু বান্ধব সবাই মিলে ভালো উপভোগ করতেছি। প্রবাসের থেকে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে ফ্যামিলিকে মিস করা। তো এই ঈদে আমিও আমার ফ্যামিলিকে মিস করছি, আর আমার পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। মুজদালিফা থেকে শয়তানকে নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করে মিনায় ফিরেছেন হাজিরা। এদিন ফজরের নামাজ আদায় করে রওনা হন মিনার উদ্দেশ্যে। পরে শয়তানের প্রতীক আল জামারায় পাথর নিক্ষেপ করেন তারা। এদিন পাথর নিক্ষেপ শেষে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় দেন পশু কোরবানি। এখন জামারা থেকে বেরিয়ে মাথা মুন্ডন করবেন হাজিরা। এরপর গোসল শেষে বদল করবেন সেলাইবিহীন 2 টুকরো কাপড়। পরে স্বাভাবিক পোশাক পরে মিনা থেকে মসজিদুল হারামে গিয়ে কাবা শরীফ 7 বার তাওয়াফ করবেন। 11 ও 12 জিলহজ সেখানে অবস্থান করে শেষ করবেন হজের বাকি আনুষ্ঠানিকতা। সোমবার আরাফার ময়দানে হয় হজের খুতবা। এবছর করোনার কারণে হজ করার সুযোগ পেয়েছেন সৌদিতে বসবাস করা 60,000 মুসল্লি। কোরবানির ঈদে বাড়তি চাহিদাকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার অনেক মিলের মশলায় ভেজাল মেশানো হচ্ছে। অধিক মুনাফার আশায় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা ধানের তুষ, চালের গুঁড়ো, এমনকি কাপড়ে দেওয়ার ক্ষতিকর রঙও মশলায় মেশাচ্ছেন। চিকিৎসকরা বলছেন এসব মশলা খেলে শরীরে বাসা বাঁধতে পারে মরণ ব্যাধি, ক্যান্সারও। মশলা ভাঙানোর মিলগুলোতে নজরদারি তাগিদ দিয়েছেন তারা। কোরবানি ঈদে মশলার চাহিদা বাড়ে বহুগুণ। এই সুযোগে ব্রাহ্মণবাড়িয়ার অনেক মিলে মশলায় মেশানো হচ্ছে চালের গুঁড়া, ধানের তুষ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কাপড়ের রং। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশ তো রয়েছেই। রং মেশায়, তারপরে কেমিক্যাল মেশায়, এগুলোই আর কি। তো এগুলো তো মানুষের জন্য ক্ষতিকর। ডাল 40 টাকা কেজি, হলুদ বেচে আর 180 টাকা কেজি। ডালের লোকে হলুদ মিক্স করে, এবার আপনার দৈন্যের লোকে গুঁড়া মিক্স করে। পরিবারের সবাই কিন্তু, আমাদের শিশু থেকে শুরু করে বৃদ্ধ যারা আছেন সবাই কিন্তু এই মশলাটা খাচ্ছে। তার মাধ্যমে কিন্তু আমাদের স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি বেড়ে যাচ্ছে। তবে মশলায় ভেজাল মেশানোর অভিযোগ মানতে নারাজ মিল মালিকরা। এগুলো আমরা ভাঙি না, আমরা যা কিছু নিজেরা খাইতে পারো সেগুলো আমরা অন্যদেরকে ভাঙিয়ে দিই। চিকিৎসকরা বলছেন ভেজাল মশলা খেলে শরীরে বাসা বাঁধতে পারে ক্যান্সারের মতো মরণ ব্যাধিও। মশলা ভাঙানোর কারখানাগুলোই নজরদারির তাগিদ দিয়েছেন তারা। এসোফেজাইটিস করতে পারে, ডিউডেনাল আলসার করতে পারে, স্টোমাকে অতিরিক্ত বার্নিং সেন্সেশন হতে পারে। কারো লিভারে যদি সেটা স্যুট না করে, লিভার যদি অ্যাবজর্পশন না করতে পারে, তাহলে হয়তো বা তার লুজ মোশন, ডিসেন্ট্রি সহ অনেক ধরনের রোগ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। মশলায় ভেজাল মেশানোর বিষয়টি জানা আছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। মনিটরিং জোরদারের কথা জানিয়েছেন এই কর্মকর্তা। কাঠের গুঁড়ো মিক্স করে থাকে, এছাড়াও মরিচটাকে বেশি গাঢ় করার জন্য তারা রং ইউজ করে থাকে, কালার ইউজ করে থাকে। এছাড়াও দেখা যায় যে তারা বিভিন্ন ধরনের অপদ্রব্য মিশ্রণ করে। বাজার মনিটরিং আমরা করে যাচ্ছি, তবে এরপরও যদি বিশেষ কেউ কোনো ধরনের অভিযোগ দেয় আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করি। ব্রাহ্মণবাড়িয়ায় মশলা ভাঙানোর 1/2 শতাধিক মিল রয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ।
করোনা মহামারীর মধ্যেই উদযাপিত হতে যাচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। সংক্রমণের ঝুঁকির মাঝেই পশুর হাটে চলছে বেচাকেনা, কিন্তু একটু অসাবধানতা ভোগাতে পারে পুরো পরিবারকে। তাই পশু কেনা থেকে শুরু করে কোরবানি পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান চিকিৎসকদের। মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা, তাই করোনা মহামারীর মাঝেও পশু কিনতে হাটে ভিড় করছেন হাজারো মানুষ। সর্বোচ্চ সচেতন থাকলেও ভিড় আর কাদা পানিতে মাখামাখি হওয়া ছাড়া উপায় নেই। পছন্দের গরু সংগ্রহে মরিয়া সবাই। সিটি কর্পোরেশনের কর্মীরা সবাইকে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সতর্ক করলেও খুব একটা গা করছেন না অনেকেই। শুধু করোনাই নয়, নানাবিধ রোগের সংক্রমণ হতে পারে হাট থেকে, তাই পরিচ্ছন্নতার বিকল্প নেই। অনেক মানুষ তারপরে যে কেদা মেদাডি ইডি সমস্যা হইতেছে। রাস্তার মাঝখানে যদি পেক্কাদা পইরা যায়, কিছু করার নেই। হাটের কাজ সারছি, এখন আমার নিজের কাজ সারতে হবে, নিজে পরিষ্কার করতে হবে। হাট থেকে পশু বাড়িতে আনার পর আরও বেশি সতর্ক হতে হবে। পশুকে ঘিরে শিশুদের আগ্রহ আর আনন্দ যেন নতুন বিপত্তি ডেকে না আনে, খেয়াল রাখতে হবে সেদিকে। আমি গরুকে খাবার দিচ্ছি আর গরুকে করছি। গরু নিয়ে খুব ভালো মজা করা হয়, মানে ঘাস খাওয়ানো হয়, ভুসি খাওয়া হয়। পরিচ্ছন্নতার দিক থেকে আমরা সচেতন, আর এখানে যারা স্টাফ আছে ওরাই এটা অ্যারেঞ্জ করে। প্রতি 2 ঘন্টা পর পর আমাদের পরিষ্কার করার সিস্টেম করছে, লোক রাখা হয়েছে। হাটের ঝক্কি আর বাড়ির সামনেই কোরবানির পশুর বর্জ্য, সবটাই হঠাৎ করেই স্বাস্থ্যের জন্য একটা বড় পরিবর্তন এনে দেয়। আর এই সময়ে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে খুব বেশি সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা। যতটুকু সম্ভব সাবধান থাকা, যাতে মানুষের সাথে গা ঘেঁষাঘেঁষি কম হয়, ধুলাবালি গায়ে কম লাগে। যে ব্যক্তি হাটে গিয়েছেন তাকে এসে ভালো করে গোসল করতে হবে। তার পরিধেয় সমস্ত পোশাক অবশ্যই সাবান পানিতে কিংবা অন্যান্য ডেটল বা স্যাভলনের পানিতে ওয়াশ করে নিতে হবে। তবে আগের চেয়ে পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতনতা বেড়েছে, তাই ঈদের বাজারে একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে বিভিন্ন ধরনের জীবাণুনাশক। অ্যান্টিসেপটিক যে ইয়াগুলো, যেগুলো রুম ক্লিন করা হয়, সেগুলোই কেনাকাটা পাশাপাশি বেশি নিচ্ছে আর কি। করোনার এই সময়ে সচেতনতাই পারে সবাইকে সুস্থ রাখতে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘদিন কেটে গেছে, তারপরও পুরোপুরি প্রস্তুত নয় সাভার চামড়া শিল্পনগরীর বর্জ্য শোধনাগার বা সিইটিপি। প্রকল্প বাস্তবায়নের কাজ শেষ করেছে চীনার প্রতিষ্ঠান, কিন্তু শতভাগ কার্যকর না হয় এখন ব্যবস্থাপনায় আলাদা কোম্পানি গঠন করা হয়েছে। উদ্যোক্তারা বলছেন, মানসম্মত উৎপাদন না হয় আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে গেছে বাংলাদেশের চামড়া। পুরোদমেই চলছে প্রক্রিয়াকরণ, লকডাউন কিংবা কঠোর বিধিনিষেধ, কোনো কিছুতেই নিয়ন্ত্রিত হয়নি চামড়া শিল্পের উৎপাদন। কিন্তু ট্যানারি শিল্পের চাকা যতই ঘুরছে ততই বাড়ছে শঙ্কা। চামড়া প্রক্রিয়াকরণে যে রাসায়নিক ব্যবহার হচ্ছে তা পরিশোধনের ক্ষেত্রে তৈরি হয়েছে জটিলতা। এখনও শতভাগ প্রস্তুত হয়নি সাভার চামড়া শিল্পনগরীর সেন্ট্রাল এমপ্লয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বা সিইটিপি। 1990 থেকে যে সিইটিপি নিয়ে আমরা আলাপ করছি, আর দিস ইজ 2021। কত যে সেমিনার হয়েছে, আর কত যে মিটিং হয়েছে, আর কত যে মিনিট নেওয়া হয়েছে, এই কথার মধ্যেই থেকে যায় সবকিছু। জবাবদিহিতা করতে হবে, স্বচ্ছতা আনতে হবে। নো কমপ্লায়েন্স, নো বিজনেস। 2012 সালের মার্চে এই সিইটিপি তৈরির কার্যাদেশ পায় চীনা একটি কোম্পানি। কাজ শেষ করতে সময় বেঁধে দেওয়া হয় 24 মাস, কিন্তু 9 বছরে 10 দফায় সময় বাড়িয়েও শেষ হয়নি পুরো কাজ। সিইটিপির মাধ্যমে পানি, লবণ, স্লাস, কেমিক্যাল কোনোটি ঠিকমতো পরিশোধন হচ্ছে না। চায়না কন্ট্রাক্টর যারা ছিল ওদের থেকে বেসিক এটা গত 30 তারিখে বুঝিয়ে নিয়েছে, এবং বেসিক থেকে আমাদের এখানে একটা কোম্পানি গঠন করা হয়েছে এটা পরিচালনা করার জন্য। কোম্পানিকে যখন বুঝিয়ে দেওয়া হবে তখন বোঝা যাবে যে এখানে কতটুকু সমস্যা আছে, কি অসুবিধা। প্রতি বছর 25,000 ঘনমিটার তরল বর্জ্য পরিশোধন করতে পারে এই সিইটিপি। তবে ঈদুল আজহার মতো সময়ে তরল বর্জ্যের পরিমাণ 50,000 ঘনমিটারও ছাড়িয়ে যায়। ফলস্বরূপ সিইটিপি সঠিকভাবে তরল বর্জ্য শোধন করতে ব্যর্থ হচ্ছে। সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের যে শোধনের অবস্থা, সেটা কিন্তু আসলে আমাদের যে পরিবেশের মানদণ্ড সেটা মিট করছে না। আমরা ট্যানারি মালিকরা যে পর্যন্ত না আমরা সার্টিফাইড হব, ও পর্যন্ত কিন্তু আসলে আমরা সঠিক মূল্য পাবো না এবং ভালো বায়ার আমরা কিন্তু পাবো না। এটা যে ফুল ফাংশনিং হওয়ার জন্য যেই টেকনিক্যাল স্ট্যান্ডার্ডের দরকার, সেটাও ফুল ফাংশনিং হচ্ছে না। বাট এখন ফাংশনিং, কিন্তু কাজ করতেছে, কিন্তু যেই মাত্রায় করার কথা, যেই স্ট্যান্ডার্ডে করার কথা, হয়তো সেই স্ট্যান্ডার্ডে হচ্ছে না। পরিবেশসম্মত উৎপাদন ব্যবস্থায় না যাওয়ায় পাওয়া যাচ্ছে না এলডব্লিউজি সনদ। এতে ব্যাহত হচ্ছে
রপ্তানি কার্যক্রম। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। জিম্বাবুয়ে বাংলাদেশ সিরিজের খবর জানাবো। শেষ ওয়ানডেতে মাঠে নেমেছে দুই দল। টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উইকেটে 12 রান। একাদশে 2 পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। এই মুহূর্তে হারারেতে আছেন সহকর্মী হাসিনুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাসিনুর, যেই উইকেটে খেলা হচ্ছে সেখানে বাউন্স রয়েছে, ঘাসের পরিমাণ কেমন, আর আজ কি পেসাররাই ঘড়ি ঘোরাবেন কিনা? আরেকটি বিষয় হচ্ছে যে অনেককে যারা পারফর্ম করতে পারেনি তাদেরকে আজও দলে রাখা হয়েছে, সেই বিষয়ে কোনো ব্যাখ্যা পেয়েছেন কিনা? সেটা অবশ্যই প্রথমত যে উইকেটের কথা আপনি বলেছেন, এই উইকেটে কিন্তু প্রথম ওয়ানডে খেলা হচ্ছে, এখানে বোলার একটু বেনিফিট পেয়ে থাকে। যদিও কালকে আমরা দর্শকদের আবহাওয়া রিপোর্টে জানিয়েছিলাম আজকে একদম রৌদ্রোজ্জ্বল ঝলমলে আবহাওয়া থাকবে, সেটি কিন্তু রিপোর্টে ছিল। আজকে যদিও সকালবেলা রোদ উঠেছে, কিন্তু পরিবর্তিত আজকে দিনের রিপোর্টে বলছে মাঝে মাঝে কিন্তু মেঘ এসে ব্যাগড়া দিবে। এবং তামিম টস করার সময় সেটিও বলেছেন, সেই বিষয়টা মাথায় রেখেই তারা আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। আরেকটি বিষয়, যেহেতু একাদশে শরীফুলের জায়গায় মুস্তাফিজুর রহমান ফিরেছেন, অর্থাৎ বাংলাদেশের পেস ডিপার্টমেন্টটা কিন্তু আরো সমৃদ্ধ হয়েছে। সেই জায়গা থেকে নিশ্চয়ই তামিম ইকবাল আগে বোলারদের উপর, পেসারদের একটু বেনিফিট দিতেই সে বোলিং করার সিদ্ধান্তটা নিয়েছেন, এটা বলে আমার মনে হয়। উইকেটটা ব্যাটিং সহায়কই বলতে হবে, এমন নয় যে খুব আনপ্লেবল। শুরুর দিকে একটু পেসাররা সহায়তা পাবে, তবে আমরা এর আগের দিনের উইকেটে যেটা দেখেছি, আবার পরের দিকে কিছুটা স্লো হয়ে গিয়েছিল। তো আসলে একদম যে ফ্ল্যাট ব্যাটিং উইকেট সেটা বলা যাচ্ছে না, তবে অনেকটাই ব্যাটিং সহায়ক উইকেট। তবে এখানে বোলারদের জন্য কিছু অবশ্যই আছে। এই গেল উইকেট নিয়ে। আরেকটি বিষয়, যে আপনি একাদশ নিয়ে যে বিষয়টা জানতে চেয়েছেন, যে আসলে একাদশে 2টি পরিবর্তন করেছে বাংলাদেশ। আরো একটু পরিবর্তনের সুযোগ ছিল হয়তো, কিন্তু বাংলাদেশের যে ওডিআই স্কোয়াড, সেখান থেকে যদি আপনি ব্যাটসম্যান দেখেন, সেখানে শুধু নাইম শেখ আছে। নাইম শেখ আছেন ওপেনার, অর্থাৎ নাইম শেখকে জায়গা দিতে হলে আপনার তামিম ইকবাল কিংবা লিটন দাসকে ড্রপ করতে হবে। সেই জায়গাটাতে একটা সমস্যা। বাংলাদেশের মিডল অর্ডার যেহেতু ফল করছে, মিডল অর্ডারে রান আসতেছে না, বিশেষ করে মোহাম্মদ মিঠুন এবং মোসাদ্দেকের ব্যাটিং প্রশ্নবিদ্ধ হচ্ছে। কিন্তু সেই জায়গায় আসলে প্রপার রিপ্লেসমেন্ট বা প্রপার ব্যাকআপ কিন্তু আমাদের নেই। নুরুল হাসান সোহান কিন্তু লোয়ার অর্ডার ব্যাটসম্যান, তাকে আজকে নেওয়া হচ্ছে মেহেদী হাসান মিরাজের জায়গায়। এমন নয় যে মিরাজের ইনজুরি খুব গুরুতর, তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে, ক্যাপ্টেন বলেছে। কিন্তু বিষয়টা হচ্ছে মূলত এটা নুরুল হাসান সোহানকে একটা সুযোগ করে দেওয়ার জন্য। তিনি যেহেতু ডোমেস্টিকে অনেকদিন ধরে পারফরমেন্স করছেন এবং 3 ফরম্যাটের দলেই কিন্তু তিনি আছেন, তো সেই জায়গা থেকে সোহান একটা চান্স অবশ্যই ডিজার্ভ করে, এবং সেটা দেওয়ার জন্যই কিন্তু একজন বোলার কমিয়ে অতিরিক্ত একজন ব্যাটসম্যান হিসেবে তিনি অ্যাড হয়েছেন। আজকে বাংলাদেশের দলে কিন্তু আমরা যদি বোলার দেখি, 3 জন ফাস্ট বোলার আছে, স্পেশালিস্ট বোলার। সাইফুদ্দিনকে আপনি অলরাউন্ডারও বলতে পারেন, এবং সাকিব আল হাসান আছেন সঙ্গে। অর্থাৎ আপনি 40 ওভার পাবেন একদম পুরো দস্তুর বোলারদের কাছ থেকে, আর 10 ওভার কিন্তু আপনাকে ব্যাকআপ দিতে হবে। সেক্ষেত্রে মোসাদ্দেক সৈকত আছেন, আফিফ হোসেন আছেন, মাহমুদুল্লাহ রিয়াদ আছেন। 3 জনই বোলিং করতে পারেন। হয়তো যে ভালো করবে তাকে হয়তো 5 ওভার করানো হবে, বাকি আরেকজন বোলার কিছুটা ব্যাকআপ দিয়ে থাকবে। এই সিরিজে আসলে তামিম ইকবালের খেলা নিয়ে, তামিমের জায়গাতেও আপনি যদি সেভাবে চিন্তা করেন যে ড্রপ দিয়ে খেলানো যেত নাইম শেখকে, কিন্তু তামিমের বিষয়টি হচ্ছে কি, তিনি যেহেতু ওয়ার্ল্ড কাপ সুপার লিগের ম্যাচ, এখানে এই সিরিজ থেকে বাংলাদেশ কিন্তু 30 পয়েন্ট চাই, সেই জায়গা থেকে কিন্তু টিম ম্যানেজমেন্ট ঝুঁকি নেয়নি। আরেকটি বিষয় কিন্তু গুঞ্জন আছে যে তামিম ইকবাল ওয়ানডে খেলার পর T20 নাও খেলতে পারেন, সেই ক্ষেত্রে নাইম শেখ সহ অন্যান্য যারা আছেন তাদের কিন্তু T20-তে সুযোগ এলেও আসতে পারে। সেটাই করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে হাসিনুর, আপনি বেশ কিছু তথ্য জানালেন। বাংলাদেশ হোয়াইট ওয়াশ করবে, আমরাও সেটি চাই। ধন্যবাদ আপনাকে। শ্রীলঙ্কা ভারত সিরিজের খবর। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দেশ। খেলা শুরু হবে বিকেল 3:30টায়। প্রথম ম্যাচে 13 ওভার 2 বল বাকি থাকতে 7 উইকেটের বড় জয়ে ভারত তাদের শক্তিমত্তা দেখিয়েছে। শীর্ষ ক্রিকেটারদের অনুপস্থিতির পরও ভারতের আগ্রাসী শুরুর কাছে খেই হারিয়েছে লঙ্কানরা। তারুণ্য নির্ভর দলটির ব্যাটিংয়ে ঘাটতি স্পষ্ট। অন্যদিকে চাহাল, কুলদীপ ও ক্রুনাল পান্ডিয়ার স্পিন ভারতের বড় শক্তি। ভারত তাদের একাদশে একটি বদল আনতে পারে। খেলতে পারেন পেসার নবদীপ সাইনি। শ্রীলঙ্কার একাদশে ইসুরু উদানার জায়গায় খেলতে পারেন লাহিরু কুমারা। দলটি রয়েছে পরাজয়ের বৃত্তে। সবশেষ 9 ম্যাচে তাদের একটি মাত্র ম্যাচে জয় রয়েছে। ইনস্টাগ্রামের রেকর্ড ভাঙতে মেসির সামনে আছে একটি ডিম। সর্বোচ্চ লাইকের জায়গা দখল করে আছে ওয়ার্ল্ড রেকর্ড এক পেজ থেকে ডিম নিয়ে একটি পোস্ট। কোপা আমেরিকা জয়ের পর ট্রফি সহ দেয়া পোস্টের মধ্যেই বেশিরভাগ খেলাধুলা বিভাগে সবাইকে ছাড়িয়ে গেছে। অবশ্য এখানে মেসির প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, তবে সবাইকে টপকেও দ্বিতীয় স্থানে রয়েছেন মেসি। 1 নম্বরে আছে একটি ডিমের ছবি। সেই ছবিকে পেছনে ফেলতে হলে মেসিকে আরও দীর্ঘদিন অপেক্ষা করতে হবে। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী টুম্পা হাসান। যাওয়ার আগে আপনাদেরকে আবারও মনে করাতে চাই, সবাই ঘরে, ঘরের বাইরে, সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। আমাদের সাথেই থাকুন।